In today's video, I am going to teach you, money and credit. This is your, I think, second chapter from your economics book, no? Third chapter. Third. This is third chapter from your economics. I think economics subject. Now, in this chapter, what do you see? Money and credit. Okay. What do you mean by money and credit? I must explain it in Bengali. It is very good for you if I explain it in Bengali. The first of all, what I want to tell you is, you know what? Will you please switch on the fan so that the sound is disturbing me? You can switch on the table fan. This one for you. Okay, I don't need fan. You start it for you. Good. Okay. Now, what you see here is money and credit. আমি যদি এটাকে বাংলাতে ব্যাখ্যা করি, মানি অ্যান্ড ক্রেডিট। আমি যখন মানির দিকে তাকাচ্ছি, এটা ইকোনমিক্সের থার্ড চ্যাপ্টার, এখানে যখন আমি দেখতে পাচ্ছি মানি অ্যান্ড ক্রেডিট, ক্রেডিট মানে কি? ধার। আমি যখন এই জিনিসটা দেখতে পাচ্ছি, তখন আমি একটা জিনিস বুঝতে পারছি, মানি কি জিনিস? পয়সা। আমাকে বলছে কি মানি কি জিনিস, এটাই আমাকে জানতে হবে। তার মানে ডেফিনেশন অফ মানি, মানিটা কি ভূমিকা পালন করেছিল। তোমরা ক্লাস 10-এ পড়ো, আগে ইকোনমিক্সের কিছু পড়োনি, এটা নতুন করে একটা ইন্ট্রোডিউস করেছিল তোমাদের কাছে, ঠিক আছে? সিবিএসসি বোর্ড ভাবলো ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে আমরা বোঝাবো যে মানি টাকা জিনিসটা কি, আর তার সাথে কি ক্রেডিট ধার জিনিসটা কি। ধার বলতে কিন্তু আমরা লোনই বুঝবো। এবার টাকা কি এবং ধার জিনিসটা কি, এটাই তোমাকে বলে মানি অ্যান্ড ক্রেডিট। এটা একটা চ্যাপ্টার। এখানে যেটা বলতে চেয়েছে, মানি মানে হচ্ছে মানিটা কি করে। মানিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেউ বলো তো, মানিটা যখন প্রথম এসেছিল পৃথিবীতে, যখন মানুষ আদিম ছিল, একা একা বাস করছে, কেউ নেই পৃথিবীতে, অসহায়, তখন না মানুষ তো প্রথমে বুঝে উঠতে পারেনি টাকাটা কি জিনিস, কীভাবে কী করতে হয় না করতে হয়। প্রাকৃতিক পরিবেশ, মানুষ প্রথমে শুরুতে সভ্যতা সৃষ্টি হয়নি, কিছু হয়নি। মানুষ কী করলো, নিজের মতো করে বাঁচতে শুরু করলো, ঠিক আছে? বনে জঙ্গলে থাকে, ফল ফলাদি খায়, হ্যাঁ, এগুলো সংগ্রহ করে, ঠিক আছে? দেখো ভিডিওটা চলছে কিনা, এখন দিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? এবার কেননা এটা তোমার লাগবে তো। এবার এইভাবে করে জীবনযাপন করে যাচ্ছে, যুগের পর যুগ। তারপর কোনো একটা সময় মানুষ ভাবলো কি, আমার না কোনো একটা মানুষের কোনো কিছুর প্রয়োজন হবে, একটি সভ্যতার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে যখন টাকার আবিষ্কার হয়নি, তখন মানুষ ভেবেছে কি, আমার না আমি ধরো আমি গরু পুষি, আমি একটা মানুষ, আর একজন সে ছাগল পুষে। তার মনে হলো যে আমি গরু তো আমি পুষি, আমার তো গরু আছে, গরুর দুধ খাচ্ছি, আমি একটা কাজ করবো, আমার ছাগলের দুধ হয়তো কোনো তখনকার দিনে চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক ছিল, হয়তো বলেছে, ওঝা এসছে, বা যেটা যারা চাষি ডাক্তার, তারা বলেছে যে তুমি একটা কাজ করো, তোমার ছাগলের দুধ খাওয়া দরকার, তো এই লোকটা ঠিক আছে। তোমার এখন গরু আছে, তোমার ছাগল নেই, তুমি কী করেছো, ওই লোকটার কাছে ছাগল নেবে। তো তখন তো টাকা ছিল না সভ্যতার শুরুতে। এখন কী করবে, ওই লোকটাকে গিয়ে বললো যে আমার না এই ছাগলের দরকার। তখন তো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যদি ওই লোকটার গরুর প্রয়োজন হতো, ওই লোকটার যদি গরুর প্রয়োজন হয়, তাহলেই তোমার কাছ থেকে সে কি করবে, তোমার কাছ থেকে গরু নেবে, আর ওর একটা ছাগল দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এই যে সিস্টেমটা, একে অপরকে জিনিস বিনিময় করা, এটাকে বলেছে বাটার সিস্টেম বা বাটার এক্সচেঞ্জ। এটা কি বলতো? বাটার সিস্টেম বা বাটার এক্সচেঞ্জ বলা হতো। শুরুতে এইভাবে মানুষের আদান প্রদান করেছে এইভাবে, ঠিক আছে? এবার এটাকে বলে বিনিময় প্রথা। আমার কাছে এই জিনিসটা আছে, এবং এই জিনিসটা তখনই ঘটতো যদি কোনো লোক, ধর আমি খাতা বিক্রেতা, আমার খাতা আছে, আমি খাতা, আমার পেন দরকার, আমার কাছে খাতা রাখতে হবে না, আমার পেন দরকার। তা আমি এমন একজন ব্যক্তিকে খুঁজবো যেই লোকটার কাছে যার কি প্রয়োজন, যার খাতার প্রয়োজন, এবং আমি তার আবার পেন, সে আবার আমাকে পেন দেবে। তাহলে আমি সেই ব্যক্তিটাকে খুঁজলাম, সেই ব্যক্তিটা আমার কাছে আসলে বললো, দাদা আমার তো খাতা প্রয়োজন, আমার কাছে পেন আছে, আপনাকে আমি পেন দিচ্ছি, তাহলে আপনি আমার খাতা দিন। এটাকে এই যে বিনিময় প্রথা, এটাকে ইংলিশে বলা হয় বাটার সিস্টেম। বুঝতে পারছেন? বাটার সিস্টেম এটা বলতে, এটা হোয়াট সিস্টেম ইজ দিস? দিস ইজ কল্ড বাটার সিস্টেম। ওকে, বাটার এক্সচেঞ্জ, ক্লিয়ার? এবার কি হলো, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, সময় পাস হওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা এই অর্থ বিনিময় প্রথা চালু হলো। অর্থটা যখন প্রথমে শুরু হয়েছে, তখন কিন্তু অর্থের কি হতো, মূল্য থাকতো। অর্থের মূল্য কিরকম বলো তো? অর্থটা একটু দামি হতে হবে, হয় রূপোর মুদ্রা হতে হবে, বা দামি কোনো মূল্যবান
পদার্থ হতে করতে হবে, বুঝতে পেরেছ? মূল্যবান কস্টলি মেটাল হতে হবে, সেটা হয় স্বর্ণ হবে বা রৌপ্য হবে, বুঝতে পেরেছ? সোনা বা রূপো হয়েছে। এই জন্য প্রথম রাজারা আগেকার দিন যে মোহরটা ব্যবহার করতো, সোনার মোহর, বুঝতে পেরেছো? আগে কলসিতে দেখি পাওয়া যায় মাটির যে সোনার মোহর। সোনার মোহরটা কেন হয়েছিল বলতো? আমি এমন একটা জিনিস তোমাকে দেবো সে যেন মূল্য থাকে। আমি সোনার মোহর দিলাম, সোনার মোহর দিয়ে এত বড় একটা সোনার মোহর দিলাম, সোনার মোহরটা দিলাম, তার সোনার মূল্য আছে, প্রচুর মূল্য। তার বিনিময়ে তুমি আমাকে 4খানা গরু দিয়ে দিলে বা 10টা মোষ দিয়ে দিলে, বুঝতে পেরেছো? এই পরিমাণ, এই সোনার মূল্যটা একটা ধরে নিত ভালো। কিন্তু সময় আরও বয়ে গেল, টাকা আসলো, টাকাটা সোনা বা রূপোর মুদ্রা হিসেবে ওর ভ্যালু অনুসারে জিনিসের ভ্যালুটাকে করা হলো, মাপা হলো, বিবেচনা করা হলো। ওর ভ্যালু এই সোনার মুদ্রা, সে মানুষের তারা যখন সোনার মূল্য, সোনার যখন মর্যাদা পাচ্ছে মুদ্রা হিসেবে বা কয়েন বা কারেন্সি হিসেবে যখন মূল্য পাচ্ছে সোনা, কিন্তু এই সোনাটাও আস্তে আস্তে কী হলো বলতো, কাগজের মূল্য হয়ে গেল সোনার মতো। কখন বলতো? সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে। কেন বলতো? যখন সরকার সৃষ্টি হলো, মানুষ যখন সরকার বানাতে পারলো, গভর্নমেন্ট তৈরি করলো। এই যে আমি বলেছিলাম না তখন ইতিহাস পড়া থেকে, আর্য যুগে সব আর্য ঋষিরা এসেছে, ওরা তারপর হচ্ছে পদ বানালো, জনপদ মানে গভর্নমেন্ট তৈরি করলো, ঠিক আছে? ওদের 16 জনপদ ছিল, কিন্তু কাদের বলতো? আর্যদের। ওর মধ্যে 4খানা ছিল রাজার আন্ডারে, রাজার শাসন ছিল, বাকিগুলো সব গণতন্ত্র। গণতন্ত্র মানে কি হলো? মানুষ সরকার বানাতো, ওখানে মানুষ প্রধান, সবাই মিলে শাসককে নির্বাচন করতো। হ্যাঁ, আন্ডারস্টুড? চলছে তো? এবার দেখো, ক্লিয়ার? ইজ ইট স্টিল গোয়িং? ওকে। এবার তুমি চিন্তা করো, এবার ওই গেল, যখন চলে আসলো, যখন গণতন্ত্র আসলো, তখন রাজা কি হলো? রাজাই মূল্যবান তো। রাজা তখন বললো কি, একটা কাজ করো, আমি এই মুদ্রা চালু করলাম, যদি রৌপ্য মুদ্রা হয় তাও এই রূপোর মুদ্রাতে তোমাকে কী করতে হবে? 10খানা গরু দিয়ে দেবো, কেন? রাজার কথা। তাহলে রাজার রাজত্বের মধ্যে ওই টাকাটা চলছে এবং ওই টাকার অর্থ গুরুত্ব আছে, ঠিক আছে? সেটা আস্তে 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 এখন বর্তমানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কী হয়েছে বলতো? ওই টাকাটার মুদ্রাটা কোথায় উঠে গেছে? ওই টাকার মূল্য হয়ে গেছে একটা কাগজের নোট, যার দাম 20 পয়সাও না। ওই কাগজের হয়তো ওর মধ্যে 2000 লেখা আছে, ওটার দাম কত? 2000 টাকা। কেন, কি করে মানছো বলো 2000 টাকা দাম? তুমি কেন মানছো ওই টাকাটার দাম 2000? কেননা ওই টাকার ভেতরে গভর্নমেন্টের একটা সই আছে, গভর্নমেন্ট ওটাকে স্বীকৃতি দিয়েছে, বুঝতে পেরেছ? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, ওই সংস্থার মাধ্যমে বেরিয়েছে, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ওটার মূল্য আছে বলে কাগজটার দাম। কিন্তু আসলে ওই কাগজটা যদি এমনি সাধারণ কাগজ হতো, ওটা 20 পয়সার উপর নিত। ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে এখন সরকারের স্বীকৃতির ফলে ওই জিনিসটা মূল্য পেল, বুঝেছো? তাহলে এখন কিভাবে, তাহলে ওই টাকাটা বা অর্থটা কিসের মাধ্যম? বিনিময়ের মাধ্যম তো, অর্থনৈতিক লেনদেনের মাধ্যম তো, ক্লিয়ার? এখন আর তাহলে বর্তমানে কি করছি, কোনো কিছু কিনতে যাচ্ছি, ওই নোটটা দিয়ে দিচ্ছি। এবার তুমি আমাকে যদি বলো, আচ্ছা এটা আমরা তো টাকার মাধ্যমে বিনিময় করি, আচ্ছা টাকা কি গো? তখন আমি তোমাকে বলতে পারি, জানো একটা যে চেক তোমার হাতে না, চেকটাও কিন্তু টাকা, জানো? কেন বলো তো চেকটা টাকা? ধরো তোমার ব্যাংকের মধ্যে টাকা আছে তো, জমানো আছে, এবং তুমি আমাকে একটা চেক দিচ্ছ, কাগজের মধ্যে লিখবে, কাগজটা কি দিচ্ছ? আমাকে স্বীকৃতি দিচ্ছ যে আমি একে স্বীকৃতি দিলাম, আমার সই আছে এর মধ্যে, কত টাকা, এটাকে দিয়ে দিল, চেকটা নিয়ে গেল, ব্যাংকে জমা দিল। আমি কাকে বলছি? ওই কাগজটার মাধ্যমে ব্যাংকে বলছি, যেখানে আমার টাকা গচ্ছিত আছে, তাকে বললাম যে এ যে বেয়ারার যে হবে, বেয়ারার অফ দিস চেক উইল বি গিভেন দ্য মানি, দ্য অ্যামাউন্ট অফ মানি হি নিডস। ব্যাংকে গিয়ে জমা দিলে ওকে এই টাকা দিয়ে দিল। অ্যাকাউন্ট পে চেক দিলে এই পেমেন্টটা পেয়ে গেল। বুঝেছো? মাথায় ঢুকেছে তোমার? হ্যাঁ, তাহলে চেকটা মানি, কারেন্সিটা মানি, কী করে বাটা সিস্টেম। এখন বর্তমানে চেকের মাধ্যমে কী হচ্ছে? আদান প্রদান হচ্ছে। তারপর একটা সময় আছে যখন মুদ্রার মাধ্যমে আদান প্রদান হয়েছে, এক সময় আছে বিনিময় করেছি, বাটার সিস্টেম, বাটার এক্সচেঞ্জ। তাহলে 3খানা যে কটা ফর্ম বিনিময়ের আমরা বুঝে গেলাম, মানি কি জিনিস বুঝে গেলাম, বুঝে গেছি তো? হয়েছে। এবার চলে আসো ক্রেডিটে। ক্রেডিট মানে কি? ধার। ক্রেডিট বলতে, ধার বলতে কি বোঝায়? লোন বোঝায় তো। হ্যাঁ, তুমি ধরো একটা বাড়ি করবে, বাড়ি করতে গেলে তোমাকে কী করতে হবে? যার কাছে টাকা আছে। এবার তুমি যদি বলো, স্যার এটা কী কথা বলে, যার কাছে টাকা আছে,
তুমি মানতে পারো, যখন আমি ইকোনমিক্স পড়াবো তখন আমি কিন্তু তোমার বাবাকে আমি ব্যাংক মনে করতে পারি। বলো তো কেন? উনি যদি ধার দেয় 10 জনকে, এটা সমাজসেবা দেয় তো? এবার উনিও একটা ব্যাংক। বলো তো কেন? কেন উনি ব্যাংক? ব্যাংক যেরকম ইন্টারেস্ট নেয়, ব্যাংক যে টাকাটা দেবে সেটা যে অথরাইজ ব্যাংক, সরকারের আন্ডারে ব্যাংকটা, ঠিক আছে? আর উনি অথরাইজ নয়। বুঝেছো ব্যাপারটা কি? কিন্তু উনি সমাজসেবা করছে, টাকা দিচ্ছে কিন্তু সমাজসেবা, কিন্তু ইটস কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস। এবার ব্যাংকের কাছ থেকে যদি তুমি টাকা নিতে হয়, কি কি দিতে হয়? ব্যাংকে যদি তুমি লোন নাও, কি কি দিতে হবে? ডোকোমো। ডোকোমেন্ট মানে ডোকোমো একটা কানেকশনের নাম, কিন্তু তোমাকে মনে করানোর জন্য, শেখানোর জন্য তোমাকে ডোকোমোটা বললাম। ডো মানে হচ্ছে ডকুমেন্ট, কো মানে হচ্ছে কোল্যাটেরাল অ্যাসেটস, মানে কোল্যাটেরাল বলতে তোমাকে বোঝাচ্ছে যে তোমার কাছে কি কি আছে। তুমি যদি ব্যাংকে থেকে লোন নাও, ব্যাংক তোমাকে বলবে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 20 কোটি টাকা ব্যাংক লোন দেবো, বা আমি ধরো 20 লাখ টাকা দেবো, ঠিক আছে, তোমার কি ভিত্তিতে আমি তোমাকে দেবো? তখন তোমার কি করবে? কোল্যাটেরাল যাবে, অ্যাসেট। অ্যাসেটটা কি? তোমার 10 বিঘা জমি আছে, 4খানা ফ্ল্যাট আছে, 5খানা বাড়ি আছে, 5খানা গাড়ি আছে, ওর ডকুমেন্টস নিয়ে আসলে ওটা কোল্যাটেরাল বলবে, বুঝলে? ও কি অ্যাসেট পেয়েছে। আর কি? মো মানে মিডিয়াম অফ কি ট্রানজ্যাকশন। এই যে আমি যে তোমাকে নিচে দিচ্ছি মিডিয়াম অফ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে মিডিয়াম অফ ট্রানজ্যাকশন বা মিডিয়াম টার্মস অ্যান্ড কন্ডিশন এটা বলতে পারো। তোমার কি ভিত্তিতে দেবো? ব্যাংক তোমাকে টাকাটা দিল, ডকুমেন্টটা ফলো হবে, ডকুমেন্ট, তারপর কোল্যাটেরাল, তারপর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশন কি? আমি দেখুন আপনাকে আমি 20 লক্ষ টাকা দেবো, ঠিক আছে, মাসে আপনি ইন্টারেস্ট দেবেন 10%। কেন 10%? অথচ আমি যদি ব্যাংকে এই টাকা জমা দিই, আমাকে দিল 1% সুদ, কিন্তু যে লোন নিল তাকে বলি যে 10% ইন্টারেস্ট দিতে হবে। 10% তাই কী হবে বলো তো? ব্যাংক 10% লোন কেন দেয়? ব্যাংক যে 10% লোনটা দিচ্ছে তোমাকে, 10% মানে তোমার কাছ থেকে যে টাকাটা পাচ্ছে, তোমাকে মাসে তুমি 10% টাকায় শোধ করবে। এবার 8 লাখ টাকার যা সুদ হয়, দেখা গেলো 8 লাখ টাকার সুদ হয়ে গেলো 8,000 টাকা, ঠিক আছে? 8,000 টাকা করে তোমার প্রত্যেক মাসে দিতে হচ্ছে। তুমি যখন 8,000 টাকা করে ব্যাংকে শোধ করছো, তোমার ব্যাংকে কি যে লোন নিয়েছো যদি 8,000 টাকা করে দাও, তাহলে এই 8,000 টাকাটা কার এগেনস্টে? আমি যে টাকা রেখেছি, আমার টাকা নিয়ে, ধরো তুমি লোন নিয়েছো তো, আর আমার ব্যাংকে টাকা জমানো আছে, কি হবে বলো তো? আমার যে জমানো টাকাটা আছে না ব্যাংকে, ওই টাকাটাই তো ওর লোন যে নিয়েছে তাকে দিচ্ছে। ব্যাংকে নিজস্ব কোনো টাকা আছে? ব্যাংক একটা নাম লেখা আছে আর ব্যাংক বলে দাঁড়িয়ে আছে। ব্যাংক কার টাকা পড়ছে? ব্যাংকে পাবলিকের টাকা পড়ছে। ব্যাংকে পাবলিকের টাকা নিয়ে গিয়ে যারা বড়োয়ার মানে যারা ধার নেয় তাদেরকে বড়োয়ার বলে, BORROWER, বড়োয়ার। যারা ধার নেয় তাদেরকে বড়োয়ার বলে। ওরা ব্যাংকের কি করছে? টাকা না নিচ্ছে, আর ব্যাংক আমাকে ধার দিচ্ছে টাকাটা। তাহলে কি? ব্যাংক হচ্ছে লেন্ডার, বুঝতে পেরেছো? ব্যাংক আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এইসব দেখে, ডকুমেন্টস দেখে, ডকুমেন্টসটা কিরকম দেখবে? তোমার আছে কিনা, আধার কার্ড আছে কিনা, তুমি আদৌ কি এই দেশের লোক কিনা, তুমি এই এলাকার কিনা, তোমার যদি পরিচয় ঠিক থাকে পালিয়েও তো যেতে পারো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এত কিছু নিয়ম মেনে তুমি ব্যাংকের বই করছো, ব্যাংকের কাছে লোন করছো, তাহলে লোন সম্ভব নয়। হলো? তাহলে এবার তুমি ডকুমেন্টটা দেখলো ব্যাংক, দেখার পর তোমার 20 লাখ টাকা লোন দিলে, তোমার ইন্টারেস্ট দিচ্ছে প্রত্যেক মাসে। যেখানে নাকি যারা গ্রাহক ব্যাংকে, যারা ব্যাংকে টাকা রেখেছে তাদেরকে দেয় 1%। 1% দেওয়ার মানেটা কি? তোমাকে যদি 1% দেয় তার মানেটা কি দাঁড়ায় বলো? আমাকে একটু বুঝিয়ে বলো। তোমাকে 1% ইন্টারেস্ট দিচ্ছে, আর যে লোন নিয়েছে তার কাছ থেকে 10% দিচ্ছে। তার মানে তোমার কাছ থেকে যে 1% দিচ্ছে, তোমাকে 1% না দিলে ব্যাংকের তো এমপ্লয়ি যারা আছে তাদের তো স্যালারি দিতে হবে, ব্যাংকের তো নতুন ব্রাঞ্চ খুলতে হবে, এটা তো ব্যবসা, ব্যাংক তো উন্নতি করতে হবে। বুঝতে পারো নি তুমি? মাথায় ঢুকেছে তোমার? ক্লিয়ার? আমি বোঝাতে পারি তো বাবা, লক্ষ্মী সোনা? আচ্ছা ঠিক আছে। তার মানে দেখো, ইকোনমিক্স আমার সাবজেক্ট না, কিন্তু আমি বাধ্য হচ্ছি, কারণ আমার উপায় নেই রে ভাই, আমি এসছিলাম ইংরেজি পড়াতে। যাই হোক, আমি বুঝাতে পারছি, তুই বুঝতে পারছি, এটা ওই জিনিস। এবার দেখ, তার মানে ব্যাংক কি করছে? একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, ও কি করছে? আমার টাকা দিয়ে মাছের তেলে মাছ ধরছে।
ওর স্যালারিও নিয়ে নিচ্ছে, যারা মাইনে চাকরি করে তাদেরও মাইনে দিচ্ছে, আবার কি করছে আমাকেও ইন্টারেস্ট নিচ্ছে, অথচ আমার টাকা নিয়ে অন্য লোককে দিয়ে আমার কাছে টাকা কাটিয়ে নিচ্ছে। বুঝেছো ব্যাপারটা কি? এই হলো ব্যাংকের ব্যবস্থা। তাহলে ক্রেডিট লোনটা বুঝে গেছো, ক্রেডিটটা বুঝেছো, মানিটা বুঝলে ক্রেডিট বুঝেছো। হ্যাঁ, ক্রেডিট বোঝা হয়ে গেল আর তোমার মানি বোঝা হয়ে গেল। আচ্ছা, মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ এক্সপ্লেন করে দিয়েছি, বুঝে গেছো? আগে বিনিময়টা কিরকম হতো, মানি ইউজ টু প্লে দ্য রোল অফ a mediator or medium of which acted as a medium of exchange between two people, understood, who wanted to exchange their goods in the initial phase. Now money acts as the medium of exchange between two people. They use money to buy something. If I go to a market, what should I do? I will give them money. Either check, I can make the payment online also, that is a kind of money, online currency, understood? Though there is the online payment, is that clear? That is also a kind of permit to do what? The withdrawal. আপনি আমি আপনাকে স্বীকৃতি দিলাম, আমি অনলাইন পেমেন্ট করলাম, এটা আপনাকে স্বীকৃতি, লাইক দ্য চেক। ইজ দ্যাট ক্লিয়ার? বেয়ারাস চেক, অ্যাকাউন্ট পেই, যাই হোক না কেন, হয়েছে? মাথায় ঢুকে গেছে তো? আচ্ছা, গেল। এবার এখানে কি আছে দেখো, লোন অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক। ব্যাংকের যে লোন অ্যাক্টিভিটিস কি করে হয়, এই মতো কি করে বুঝে, কি করে, আর ব্যাংক এসব করে কেন? মাইনে ফাইনে দেওয়ার জন্য। হ্যাঁ, লোন অ্যাক্টিভিটিস এগুলোই ঘটে। আর ব্যাংকের কাছ থেকে কেন লোন? আচ্ছা দেখো, গরিব মানুষের চারিদিকেই বিপদ, বলো তো কেন? গরিব মানুষের দেখো অনেক সময় ডকুমেন্টস থাকে না। অনেক গরিব আছে, দেখো পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে দেখো, যারা পার্টি পলিটিক্স করে তাদেরকে জিজ্ঞেস করবে, কারো আধার কার্ড নেই, আধার কার্ড থাকলে নাম ঠিক নেই, আচ্ছা ভোটার ঠিক নেই, ভোটার লিস্টে উল্টোপাল্টা গন্ডগোল করা আছে, বলো তো কেন? এগুলো তো পলিটিক্স। এগুলো আমি নামগুলো ভুলভাল পাঠিয়ে দিলাম এসডি অফিসে, নাম ভুলভাল, এবার পার্টির পেছনে তুমি সারা বছর পড়ে থাকবে, দাদা আমার নামটা ঠিক করে দেবেন দাদা, তার মানে তোমার ভোটটা ঠিক থাকছে, ওই লোক তোমার কাছে বারবার আসবে আর বারবার তুমি এই ভোটটা ঠিক জায়গায় দিবি, কিন্তু তোরা আমি কাজ করছি, তার মানে কি তোমার একটা আধিপত্য থেকে যায়। এরকমভাবে গরিব মানুষ তো গরিব মানুষ চিরদিনই গরিব থাকে বিভিন্নভাবে। তাহলে ব্যাংকের কাছে যায়, ওসব আদা নেই, ব্যাংক তাদেরকে লোন দেবে না, ব্যাংকের বইও নেই। এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করেছিল, ভেবে টেবে ওই জন্য ওই যে বই বানিয়েছে না, ওই যে কী বলো তো, আরে সবাইকে 1000 টাকা না, আরে মোদী একটা সরকার দিয়েছে না, সবাইকে ব্যাংকে খাতা খুলতে দিয়েছে, কি বলে জনধন ব্যাংক খাতা। আগে কি হতো জানো, সব মানুষ কি করতো, ওই সব লোকেদের কাছ থেকে চিটিংবাজদের কাছে টাকা জমা দিতে, জানো রাফেলে যে এরা কি করে মানুষের টাকা মেরে দিয়ে চলে গেছে না, মনে আছে এইসব কেলেঙ্কারিতে? হ্যাঁ, বিভিন্ন ধরনের হাজার টাকা গরিব মানুষের মেরে দিয়েছে মানুষকে কথা বলতে, মানুষ প্রচুর আত্মহত্যা করেছে। এই জন্য এইসব বন্ধ করার জন্য এটা একটা পদ্ধতি। কোনটা বলো তো? ওই যে জনধন ব্যাংক খাতা। তাহলেও এখনো মানুষের অনেক দুঃখ পরিস্থিতি। কেন এটা বুঝে গেছো? এই জিনিসটা বুঝে গেছো তো? লোন অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক বুঝে গেছো? কি করে লোন নেয়, কেন নেয়, কিসের জন্য নেয়, এটা গেল। এই যে গরিব মানুষ এই জন্য কী করে বলো তো? কাদের কাছে যায় লোন নিতে? ব্যাংকের কাছে, ব্যাংকে দেবে না, এই জন্য পাশাপাশি ইনফর্মাল যারা আছে, যারা ক্রেডিট দেয়, ক্রেডিট দেয় তারাও তো ব্যাংকের মতো, যারা এই যে ধার দেয়, ঠিক আছে, যারা সুদের ব্যবসা করে, ঠিক আছে, তাদের কাছে চলে যায়, গিয়ে তাদের কাছে টাকা নেয়, ঠিক আছে, গেল। এটা বুঝে গেছো? এবার দেখো, টু ডিফারেন্ট ক্রেডিট সিচুয়েশনস। এখানে দুটো ক্রেডিট সিচুয়েশনের কথা বলেছে, একটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন আর একটা হচ্ছে সফটনেস প্রবলেম। এই যে দুখানা ক্রেডিট সিচুয়েশন ঘটার না ঘটেছিল, এখানে ব্যাংকের ব্যবস্থাটা বুঝে গেছে তো? এবার দেখো, এইখানে না দুটো উদাহরণ দিয়েছে, আমরা যাদের কাছ থেকে লোন নিই, যাদের কাছ থেকে টাকা ধার নিই, ক্রেডিট করি তো, ক্রেডিট লোন। এইখানে এই জায়গাটা যে এই যে প্রথম গল্প ফেস্টিভ্যাল সিজন আসলে কী হয়, ছোটো ছোটো ব্যবসায়ীরা, সালিম নামে একটা জুতো ব্যবসায়ী, সালিম কী করেছে বলো তো? সালিম জুতো ব্যবসা করে। এখন দেখলো কি, সালিমের কাছে অর্ডার এসছে, এরকম অর্ডার কিন্তু এসে যায়, যারা জুতোর দোকান খুলেছে, দাদা তুমি একটা কাজ করো, আমাকে না জুতো দেবে, একটা বাটা জুতো দিয়ে দিও, ঠিক আছে? ওরা ঠিক আছে, কত মধ্যে পড়বে বলে, তাহলে ওরা অর্ডার পায়, কত সাইজ, 11 বা 9 বা 8, ঠিক আছে, আচ্ছা কত পড়বে, এই 600 টাকা, এরকম না, ওরা অর্ডার নিতে পারে। সালিম এরকম অর্ডার নিয়ে নিন, ধরো 500 লোকের কাছে অর্ডার নিয়ে নিল, দেখলো বাবা 500 লোকের থেকে এত অর্ডার পেয়ে গেছি, সালিম পেয়ে গেল, বুঝতে পারছো? হিসাব করে দেখলো, যদি পার জুতোতে আমি 500 টাকা করে নিই বা 1000 টাকা করে নিই, হিসাব হয়ে গেল এত টাকা আসছে,
25,000 টাকা। এত টাকা এসছে। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আমি একটা কোনো কোঅপারেটিভ সংস্থার কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে আমি কাগজ ফাগজ দেখে লোন নিই। ব্যাংক বললো ঠিক আছে তুমি ছোটো ব্যবসায়ী, তোমাকে আমি 10,000 দিল। বাকিটা ও কী করলো, যারা এইসব ব্যবসাতেই আছে, বড় পুঁজিদার, যেটা থেকে তোমার মানুষ, তাকে বললো দাদা একটা কাজ করো না, আমার 15,000 করে নিল, 25,000 করে নিল। 25,000 টাকা যদি ও যদি মাল তোলে 10,000-এর, তাহলে 25,000 টাকার ও কী করতে পারবে? 10,000 টাকার মাল তুললেই ও 25,000 টাকা বিল করতে পারবে। বুঝতে পেরেছি? 10,000 টাকা মাল নিয়ে আসলে সবাইকে জুতো দিয়ে দিই, তাহলে কি হলো? সালিমের দুখানা প্রফিট মেকিং বিজনেস, প্রফিট মেকিং। লোনটা নিল কিন্তু ও এই যে ফেস্টিভ্যাল সিজনে, কোনো একটা ফেস্টিভ্যাল যেমন দুর্গা পূজা, সবাই জুতো কেনে, ফেস্টিভ্যাল সিজনে কী করলো সেলিম? ওর জুতো কিনে অর্ডার নিয়ে দুজনের কাছে লোন নিয়ে টাকা শোধ করে দিল, ওর উল্টা লাভ হয়ে গেল। বুঝতে পেরেছো? অনেকে তো এমনও আছে 50,000 টাকা নেয়, তার ঠান্ডা হয়ে গেলে 2 লাখ টাকা, আর তার পরিবার তো এইভাবে চলছে, বিজনেসম্যানদের পরিবার তো এইভাবে চলছে। আবার বিজনেসের গাড়ি বাড়িও হয়ে যাচ্ছে, নিশ্চয়ই সেরকম রিস্ক নিয়ে নেয়, হয়ে যায়। তাহলে ওরা প্রফিট মেকিং বিজনেসটা করলো, হলো সেলিম, লাভ হলো অর্জিত ব্যবসা। এবার স্বপ্নাস প্রবলেম, স্বপ্নার সমস্যাটা কী হলো? স্বপ্না নামে যে মহিলাটা রয়েছে, ও স্বপ্নই দেখে গেল, দেখো তো চলছে কিনা, চলছে। এবার দেখো স্বপ্নার কি সমস্যা, স্বপ্না ভাবলো যে আমার তো জমির মালিক, বুঝলে তো, there is a risk involved in the cultivation of land। কেননা আমাদের দেশের কৃষি ব্যবস্থাতে বা কৃষকদের কিন্তু প্রচুর সমস্যা, ওরা যখন জমি চাষ করে না, আমাদের অনেক কিছু রিস্ক নিতে হয়। যার জন্য প্রধানমন্ত্রী ওই যে কিষাণ কি একটা নিধি বানিয়েছে না, ওটা কেন বানিয়েছে? কিষাণদেরকে প্রত্যেক বছরে এত টাকা করে ফ্রিতে দেয়। কেন? আমাদের দেশের কিষাণরা যদি ভালো থাকে, তারা যদি ফসল উগাতে পারে, তারা যদি ফার্টিলাইজার কিনতে পারে, তারা যদি জল কিনতে পারে, যদি কারেন্টে বিদ্যুতের জল দিতে পারে, তা আমাদের দেশে চাষ হবে তো, ফসলটা তো ঠিক থাকবে, ফসল তো হবে, তাহলে আমাদের ওভারঅল ইনকাম হবে, আমাদের দেশের ইকোনমি স্ট্রং হবে, আমাদের দেশের লোক খেয়ে পরে থাকতে পারবে, আর আমরা বাকি এক্সেস জিনিসটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, পারবো তো? এই জন্যই তো এর লক্ষ্য তো আমার দেশের উন্নয়ন করা, এই জন্য তো লোনটা দেয় ফ্রিতে প্রত্যেক বছর কিষাণদেরকে, যে টাকাটা দেয় গেল। এবার ও কী করেছে, স্বপ্না বলে যে মেয়েটা বা মহিলা, তিনি টাকা নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে? ও আর যায়নি কার কাছে? ব্যাংকে যায়নি। ব্যাংক কিন্তু রিস্ক পায় না। দেখবে ব্যাংক কিন্তু তোমাকে ফসল লোন দেবে না, ফসল ফলানোর জন্য। বলবো কেন? ডকুমেন্টস আর ডকুমো লাগে, ডকুমেন্ট কোয়ালিটিনাল আর ওর যে যা পেপার হয়তো গরিব মানুষ, ছোটো ব্যবসায়ী, ছোটো কিষাণ ওর কাছে নিয়ে হয়েছে। আর ব্যাংকের অনেক ব্যাপার আছে, ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক টাফ। তোমার যদি ক্রপ ফেলার হয়ে যায়, তুমি যদি ফসলটা না ফলে, তোমার টাকা ব্যাংকে ভাই দিতেই হবে, ব্যাংক শুনবে না। তোমার ফসল মরে গেছে না কি হয়েছে, ব্যাংক কিছু ওর ধার ধারে না, বুঝেছো? ব্যাংক শুনবেই না তোমার ও কিছু, ব্যাংকে টাকা দিয়ে দিতে হবে, ওটা ফর্মাল জায়গা। বুঝতে পেরেছো? আর ইনফর্মাল কারা কারা ইনফর্মাল বলে তো? যারা বাইরে, ফর্মাল মানে গঠনগত, আর ইনফর্মাল মানে কি? যারা বাইরে টাকা পয়সা দেয়, ঠিক আছে, যারা সূক্ষ্ম, ঠিক আছে। এবার শুনতে খারাপ লাগে, ওই সমাজ সেবা, আমি বলবো না এত বাজে শব্দ। এবার ধরো ওই মিডিল ম্যান যার কাছ থেকে টাকাটা নিয়েছে, সে কি করবে? সে बोलबे ऐसे सपना जी, आप मुझे जितना भी पैसे दिए थे ना, आपको मैं जितना भी पैसा दे पूरा वापस दे दीजिए। आपका फसल उगा या नहीं हमको नहीं देखना भाई, आपको इतना दिया, इतना बैज, इतना ये होगा, ठीक है, इतना बैज, इतना दिया था, इतना आपको देना है, इतना ही बोल। सपना जी तो रो पड़ी बेचारी, बोले हाँ मेरा तो फसल उगा नहीं है, ये हुआ, बारिश नहीं हुआ, ये हुआ, बारिश ज़्यादा हो गया तब भी फसल रिस्क, इंसेक्टिसाइड्स और जानो तो ওগুলো যদি ইনসেক্টস নিয়ে গেলে খেয়ে নিতে পারে, মাজরা পোকা হানা দিয়ে খেয়ে নেয় ফসল। বুঝতে পেরেছো? বেচারি পয়সা জোগাড় করতে পারেনি ফসলের সেই পোকাগুলো মারা, তাহলে ওর গেল তো ফসল শেষ। কত রিস্ক, লোন নিয়ে চাষ করা বহুত রিস্ক। তাহলে স্বপ্নার তো ড্রিম হবেই, ওই জন্য বলেছে স্বপ্নাস, এই যে কি বলেছে, স্বপ্নার প্রবলেম। স্বপ্নার প্রবলেমটা এবার বুঝতে পেরেছো? স্বপ্নার গেল একটা ফসল, আবার গিয়ে বললো যে আমাকে লোন দিন, এই বছর দিন আপনাকে। এবার তো লোনের টাকা ডবল হয়েই যাচ্ছে। এবার আমাকে এইবার আমি ফলাবো, এইবার কিন্তু আমার কিন্তু ফসল হবে, এবার আমি ব্যবস্থা নেবো, আমাকে বেশি করেই দিবে।
তারপর কি হলো, এই বছর চাষ করলে হয়তো লাভ হলো, সকালে হ্যাঁ হয়তো লাভ হলো, কি হলো, স্বপ্ন আর লাভের মুখ দেখতে পেল না। গত বছরের ঋণটা, এই বছরের ঋণ, পুরো সব কিছু ওর টাকা সবই চলে গেল। তার মানে কি, গরিব চাষি, গরিব মানুষ সারা জীবনের জন্য গরিবই রয়ে গেল, ওরা আর বড় লোক হওয়া হলো না। বুঝতে পেরেছো? হুম, তাহলে এই দুটো জিনিস বুঝে গেছো তুমি। হ্যাঁ এবার টার্মস, এটা টার্মস অফ ক্রেডিট, ক্রেডিটের টার্মস তোমাকে বলছি দেখো, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ, বুঝে গেছো তো? হ্যাঁ, কি লাগে, কোল্যাটেরাল লাগে, অ্যাসেট লাগে, আর কি লাগে, ট্রানজাকশন ডকুমেন্টস লাগে, আর কি লাগে, টার্মস এন্ড কন্ডিশন। আমাকে এত টাকা ইয়ে দিতে হবে, আপনি না নিন 20 লাখ 20 কোটি যা নেবেন, প্রত্যেক মাসে আমাকে এত টাকা 10%, 10%, কত পার্সেন্ট ফিক্স করে দেবেন। হয়েছে? বুঝে গেছো? এবার বলছে ফর্মাল সেক্টর, ফর্মাল ক্রেডিট, আর কি বলেছে, ইনফর্মাল, নাকি? তুই ঠিক করে লিখেছিস তো বাবা, কি ফর্মাল তোর সেক্টর মাথাটা না একটু অস্থির জানিস। ঠিকই তো লিখেছি, ফর্মাল সেক্টর ক্রেডিট ইন ইন্ডিয়া। ফর্মাল সেক্টর ক্রেডিট আর ইনফর্মাল সেক্টরও ছিল সাথে, যাই হোক বাদ দে। ফর্মাল সেক্টর ক্রেডিট কারা দেয় বলতো? যেটা সরকারের আন্ডারে যারা আছে, যেসব সংস্থাগুলো, যেমন ধর এলআইসি কি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এরকম অনেক কিছু আছে, অনেকগুলো সংস্থা আছে যারা সরকারিভাবে তোমাকে দিচ্ছে। সরকারিভাবে যদি তোমাকে লোন দেয়, কিরকম ভাবে দেবে? তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দেবে, দেখুন এত টাকা বেশি আপনি নিতে পারবেন না ইন্টারেস্ট। আর ইনফর্মাল সেক্টর কারা বলতো? ধার দেয়। ওদের তো গভর্নমেন্টের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই ওদের কাছে, ওরা তোমার সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তি অনুসারেই ওরা নেবে। বললো 20% লোন দিয়ে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। আবার কখনো কখনো কী করে বলতো, অনেক বড় বড় জমিদাররা ছোটো ছোটো কিষানদের ঋণ দেয়, বলো ভাই তুই আমার আন্ডারে কাজ করিস, যদি টাকা না চোকাতে পারিস 5 বছরের মধ্যে কাজ ছাড়তে পারবি না, আর প্রত্যেক মাসে এত টাকা ইন্টারেস্ট দিতে হবে। বুঝতে পেরেছো? 5 বছর, তার মানে তোমার স্থায়ীকরণ করে দিচ্ছে চাকরি হিসেবে, হলো? বুঝেছো? এবার প্রবলেমটা ইনফর্মাল সেক্টর আর ফর্মাল সেক্টর, এটাই প্রবলেম। ফর্মাল সেক্টরটা গভর্নমেন্টের সুপারভিশনে থাকে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার চলে এসো এইখানে, বলছে সেলফ হেল্প গ্রুপ ফর দ্য পুয়ার। এই যখন সেলফ হেল্প গ্রুপ হয়, দেখ বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যখন শুরু হয়েছিল অনেক মানুষকে লোন দিতে হয়েছে। সেলফ হেল্প গ্রুপটা কিরকম বলতো? সেলফ হেল্প গ্রুপটা তোমার শুধু সামাজিক সমস্যাগুলোও দেখবে, তুমি কি বিপদে পড়ছে, তারপর তোমার মুশকিল অনুসারে আখ্যান করবে। ওদের লোন টোনগুলো ওরা কিন্তু সামাজিকভাবে যা কিছু করবে সব কিছু সমাজের একটা ছোঁয়া থাকে। বুঝতে পেরেছো? তাহলে ইকোনমিক্সের এই চ্যাপ্টারটা তোমার বাকি ছিল, এটা তোমার মনের মতো শান্তি করে করতে পেরেছি, সুখ পেয়েছো তো? খুশি? হ্যাঁ, এবার এটাকে আমি বাংলা ইংলিশে বলে দেবো। Should I tell you it in English? Okay, I'm just giving you a recap. I told you money, initially people did not know the use of money. When people used to live as primitive people, understood? When life began on earth, the people did not know the use of money. With the passage of time, they understood the value of exchange. They felt the need for exchange. Why? If a man has got some animals, he wanted to exchange those animals with those who had different animals. If I have a goat, I feel like taking a cow from the man who has cow. So I told him, please give me the cow, understood? And I am in return, you take my goat. That is how the transaction, understood, or exchange happened. But with the passage of time, people discovered what? Coins or currency. Discovered coins, and they bore value. Initially, people used costly metals like gold, silver, understood? Then it means these monies or coins replaced what? Barter system. Barter system was replaced with the discovery of coins as a medium of exchange between people. Finally, currency came into existence. Understood? Currency, what kind of? Money, paper notes. Paper notes are not as valuable as a gold coin. Paper notes are they as valuable as gold coins? No, but they became
valuable, the paper notes became valuable only because of the approval of a government. Understood? The government authorizes, understood, the banks in their country, either the central bank or the, understood, in their country, is the Bank of India, in India I must say, is the gave the approval, understood, authorized the Reserve Bank to issue currency notes, and they issued notes only as a paper note. But if you sell this paper, it is of no importance, it will sell for only 20 paise. Understood? But when it has got the approval of the government, it becomes as valuable as it becomes as valuable as a gold coin. Is that clear? You got me? You got? Then this is how currency replaced. Understood? Currency note replaced the what? Gold coins or silver coins, and that's how everything started. You know, two different situations. I have already told you. Two different credit situations. One is the time when people take loans. You know, here is a character Salim. Salim is a little or a petty shoe businessman. Okay, he does shoe business and he has taken loan on the basis of orders he got from the people for the shoes, and that's how he took money from two different people, and he succeeded in repaying the loans taken from two different people. Why? Because he was doing a profit making business, whereas this is Shapna. Shapna's problem is that Shapna is a petty or a small farmer. She took the loan from a man in their locality and she couldn't repay the loan because of crop failure. She failed to repay the loan. Understood? Now you come terms and conditions. Terms of the credit. You know, whenever you take loan from the bank, there is terms. Understood? And conditions. What? You know, you have to give what? Out of this amount, you have to give 10% loan. Understood? On the basis of this, if you take 20 lakhs, you have to give 10% interest. That's how you can take. And you have to give the documents. And you have to show your collateral assets. If you have assets or not, you need to see. You need to show. And on the basis of your collateral, you know, this assets, you will be given the loan. Because if you fail to repay the loan, the company or the bank will take what? The control of those assets. You cannot say anything. That's how these things play important. Collateral plays very important role besides documents. Documents are taken just to see whether you belong to the locality you have come from to take the loans. Understood? That's how inquiry is conducted. Nowadays inquiry, even if you go to open an account, you know, inquiry is conducted. They will send you an SMS. Even though they see documents, they will verify it, and at the same time they will conduct an inquiry, hidden inquiry. They will understand whether you are living in this area or not. On the basis of that, they will give you the loan, or they will open your bank. Understood? Account. Now you have got this, and then formal sectors and informal sectors in India. Formal sectors are those that are under the supervision of the government of India. Those doing the giving loans or doing the business. And then self-help groups are the groups like the Grameen Bank of India. You know, Muhammad Yunus now, who is the Prime Minister of Bangladesh, understood? He was the governor of Grameen Bank. His business did well because it was a self-help group. Self-help groups are, you know, acting as a bank as well as some organization doing the social work. That's how the self-help group works. Is that clear? If you have liked my video, please don't hesitate to share it with those who you love. Thank you very much. That's all today.